শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের খুব কাছের, খুব প্রাণের জেবা হাসান। তো জেবার আজকের বিষয় হচ্ছে যে যা আছে, যতটুকু আছে তার থেকেই মানুষকে দেওয়াটা একটা শিক্ষা। মানে দেওয়াটা সত্যি, মানে এটা একদম মানে আমার মনের কথা। মানে কিছু কিছু দেওয়া, সেটা সবসময় যে অর্থ থাকে বা সবসময় যে আমাদের ফিজিক্যাল ক্ষমতাও হয়, আমরা সবসময় পারি না, কিন্তু দেওয়াটা কিন্তু একটা মানে গিফট, যেটা মানুষকে দেওয়া, সেটা কিন্তু একটা অভ্যেস বা সেটা একটা কি বলবো, একটা প্র্যাকটিস বলা যেতে পারে। তো সেই দেওয়াটা কিন্তু সবসময় যে পার্থিব জিনিস হয় তা না। একটা মানুষ যে হাসতে ভুলে গেছে, তার কাছে যদি আমি গিয়ে একটু আশার বাণী দিই, একটু হেসে কথা বলি, সেটাও কিন্তু দেওয়াই। বা যে ভালোবাসা পায় না, তাকে কাছে বসিয়ে তাকে দুটো ভালোবাসার কথা বলা, তাকে এনকারেজ করা, সেটাও কিন্তু দেওয়াই। তো এই দেওয়াগুলো কিন্তু সেই প্রাণের দেওয়া, এইগুলো কিন্তু খরচা হয় না। তো এটা শুনলে না, আজকে আমার জেবার দেওয়া টপিক যে যা আছে তার থেকেই দাও, এটাই মানে সত্যি কথা। একদম দেওয়াটা একটা অভ্যেস বা দেওয়াটা একটা শিক্ষা, সত্যি কথা। তো কি আছে ভেবো না, যেটা আছে সেটাই দাও, সেটাই দেওয়া। তো এটা হঠাৎ করে না, এটা বলতে গিয়ে আমার ওই সেই ছোটোবেলায় পড়া ও হেনরির সেই গিফট অফ মজাই মনে পড়ে গেল, আর না চোখ দিয়ে জলও বেরিয়ে এলো। তো তখন একদম ছোট ছিলাম, তখন মনের মধ্যে না অন্যরকম ভাবনা আসতো। গিফট অফ মজাই এখন যখন ভাবি, তখন মনে হয় যেন ইস, বাচ্চাগুলোকে যদি পেতাম, যদি ডেলাকে কাছে পেতাম বা জিমকে কাছে পেতাম। তো এখন তো আর সেই ডেলা আর জিমের মতো আমি ছোট নেই, এখন আমি বড়। আমি সবাইকে বলি না, আমি মায়ের মতো। তো আমার এখন, তোমরা হয়তো শুনলে মনে মনে ভাবছো ভদ্রমহিলার মাথার স্ট্রুগুলো একদম ঢিলা। তো কিন্তু বিশ্বাস করো, আমার মনের মধ্যে যেটা আসছে আমি সেটাই বলছি। আমার মনে হয় ইস, ডেলাকে যদি কাছে পেতাম বা জিমকে যদি কাছে পেতাম, আমি এভাবে ওদেরকে বোঝাতাম, আমার এই বোঝানোটা ওদের জন্য একটা গিফট হতো। তো যাই হোক, গিফট অফ মেজারের গল্প আমরা সকলেই জানি, অন্তত 90% মানুষ আমরা জানি। তো ডেলা আর জিম নামটা জানি না, আমি যদি ভুল করে থাকি আমাকে তোমরা কিন্তু একটু ইয়ে করে দিও, ঠিক করে দিও। তো ডেলা আর জিম এবার ক্রিসমাসের আগের দিন ডেলা দেখছে, ডেলার কাছে আমার কত টাকা আছে, আগে আমার একদম মনে থাকতো, এগুলো মনেও নেই। কত এক এক কত 87 সেন্টস বা এরকম, মানে খুবই কম, মানে ওটা দিয়ে কিছুই হয় না। ওদের বাড়িটা সেই একটা সময় ওর শ্বশুরমশাই, মানে জিমের বাবা, ভালো রোজগার করতেন, মানে দিনে $30 রোজগার করতেন। তো সেই দিয়ে ওদের খুব সুন্দর, ওদের বাড়ি ঘর একদম চকচকে ছিল। সেই বাড়ি আজকে খুব কম রোজগার, ডেলা আর জিম থাকে এবং বাড়ির অবস্থা সেই শীর্ণ, বাইরে একটা লেটার বক্স, আমি ভিজুয়ালাইজ করতে পারি বাড়িটা। সেই দূরে একটা বাড়ি, এরকম কিছুই, মানে সব ঝুড়ে ঝুড়ে পড়ছে, শীর্ণকায় একটা সোফা বাড়িতে। তো যাই হোক, কিন্তু ওদের মধ্যে ভালোবাসাটা খুব মানে অটুট। তো ক্রিসমাসের আগের দিন এবার ভাবছে কি দেবে মারাত্মক। তো হঠাৎ করে একটা সরু একটা আয়না ছিল, ভালো করে হয়তো দেখতেও না, সেই আয়নায় ও দেখছে ওর চুল, বিরাট একটা চুল। ওদের কিছুই ছিল না, কিন্তু দুটো দামি জিনিস ওদের ছিল। একটা হচ্ছে ডেলার ওই সোনালি সুন্দর চুল, আর আরেকটা হচ্ছে এই উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি সোনার ঘড়ি। তো সেই সোনার ঘড়ি শ্বশুরমশাইয়ের বাবার ছিল, তারপর তার বাবার হাতে এসছে, এখন এর হাতে। তো সেটা একেবারে যত্ন করে সেই রাখে পকেটে করে। তো পয়সা নেই, কি গিফট দেবে ডেলা ভেবে ঠিক করলো, একটা মনে মনে ঠিক করে এবার বেরিয়ে গেছে রাস্তায়। তখন জিম বাড়িতে নেই। দিয়ে এবার ডেলা বেরিয়ে গিয়ে একটা দোকানে ঢুকেছে, তুমি চুল কিনবে? তখন বলছে হ্যাঁ, আমরা চুল কিনি। তখন চুল কিনে এত দেখি চুল কত, খোপা খুলে চুল দেখালো। তো দিয়ে এবার বিক্রি করলে $20। তো $20ও পেলো। সেটা নিয়ে ও সারাদিন খুঁজে একটা প্ল্যাটিনামের চেন, সেটা সব দিয়ে $19 মতো, বোধহয় 87 সেন্টস বা $1 বা এরকম কিছু ছিল, আমি অ্যামাউন্টটা ঠিক হয়তো বলছি না, এতদিন আগের তো।
তো সেটাও ওই পুরোটাই ওর চেনে লাগিয়ে দিয়েছে, মানে ও একদম এত খুশি চেনটা দেখে, প্ল্যাটিনামের চেন, এটাতে যখন ঘুড়িটাও রাখবে মানে আটকে, তখন এত সুন্দর, এত খুশি হবে জিম। তো যাই হোক, চুল কেটে চুলটা সুন্দর করে গুছিয়ে টুচিয়ে পরিষ্কার টরিষ্কার করে, যাতে জিম টের না পায়, তাহলে ক্রিসমাসের খুশিটা নষ্ট হয়ে যাবে। বসে আছে, এক কাপ কফি করে জিম এলো, আমি ছোট করেই বলছি। দিয়ে এবার জিম যখন এলো, ভিতরে কিন্তু বুকটা নিশ্চয়ই কাঁপছিল ওর, যে জিম দেখে কী বলবে। ঠিক তাই, জিম যখন ঢুকলো, জিমের রাগ না কিছু না, একটা অদ্ভুত তাকানো জিমের। পকেট থেকে ওর গিফটটা বার করলো, যে তোমরা সবাই জানো, তাও বলছি, যে ডেলা কিনেছিল ওর সোনার ঘড়িটার জন্য প্ল্যাটিনামের চেন, আর কিনেছে ওর চুলের জন্য এই সোনার ঘড়ি বিক্রি করে একটা কম চিরুনি, দামি একটা চিরুনি। তো দুজনেরই কিন্তু যে পারপাসে কেনা হলো, দুটোর একটা হলেই দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। এবং যাই হোক, তারপরে তো এটাই বলছি যে এটা ট্রেজার, মানে ভালোবাসার মতো ট্রেজার, এটা কিন্তু কোনো গিফটে হয় না। আমরা এই মজাই, গিফট অফ মজাই বোধহয় আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, যে আমরা প্ল্যান করি এটা সেটা, কিন্তু আসলে যে কি আমরা জানি না। এরা দুজনে দেখো, ভালোবাসার উপহার হিসাবে ওরা কিনলো, কিন্তু স্ট্র্যাটেজি হলো না, দুজনেরই যে জিনিসটার জন্য কিনেছিল সেটা কিন্তু পাওয়া হলো না। আমাদের জীবনেও তাই, আমরা ভাবি বোধহয় যে আমার তো অত নেই, আছে ঠিক আছে, এটা দিলে বোধহয় খুশি হবে, ওটা দিলে বোধহয় খুশি হবে। আসলে তা না, কোনো জিনিসটাই থাকে না, মানে ম্যাটেরিয়াল পার্থিব যে জিনিস থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে মানুষের বোধ, মানুষের মূল্যবোধ, ভ্যালু। একটা ছোট শিশুকে আমি একটা ভালো খেলনা দিতে পারি, কিন্তু সেই খেলনাটা কতদিন, একটা একটা সময় পরে সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি দেখেছি এরকম, আমি তোমাদেরকে বলেছি না, আমার বেস্ট ফ্রেন্ড যে সুপর্ণার ছেলের কথা আজকে মনে হয়ে গেল। মনে হয় আসলে ওর কথা মাঝে মধ্যেই, এখন বড় হয়ে গেছে অনেক। তো কোকো, ওকে আমি, ওর বাড়ির নাম, ওর ভালো নাম শুভম, আর ওকে সবাই বাবাই বাবাই বলে ডাকে। আর আমার একটা অদ্ভুত, আমি সমস্ত বন্ধুদের বাচ্চাদের, বন্ধু বলে না, মানে এখনও আমার যারা খুব কাছে তাদের ছেলেপুলেদের আমি আমার নামে ডাকি। তো আমি নিজের নাম দিই। রিসেন্টলি একটি বাচ্চা হয়েছে, তার নাম আমি আমার মতো ডাকতে ডাকতে হঠাৎ করে ওর মা আমাকে একদিন বলছে, জানো তো রঞ্জনা মাসি, তোমার নামটাই আমরা ঠিক করেছি দেবো। ওর নাম আমি বোধি দিয়েছি। তো আমি বোধি বলে ওকে বলতাম, তো বললো না, আমরা এখন থেকে তোমার নামেই ডাকবো। তো সেরকমই কোকোর কথা বলছি। কোকোর নামটা, এই যে কোকো, এটা আমার দেওয়া। আর কোকোর সঙ্গে এখন আর দেখাও হয় না, কিন্তু কোকোকে সেই যে শিশু বয়সে যে আদর, যে ভালোবাসা, সেই সাউথ পয়েন্ট স্কুল থেকে যখন ওর মা ওকে আনতে গেছে, বললো যে ওই সময়টা চলে আসিস, দেখা হবে। গড়িয়াহাটে আমরা গেলাম, দেখা হলো। তখন কোকো একদম ছোট, আমাকে টানতে টানতে গড়িয়াহাট মার্কেটে, আমার ব্যাগে তখন 100 টাকাও নেই, আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, কিন্তু যে খেলনাটা দাম করছে সেটার দাম 60 টাকা। তো আমাকে দোকানদার বলছে, দিন না ম্যাডাম কিনে। এবার 60 টাকা দিয়ে ওই খেলনাটা কিনে দেওয়ার মতো নেই। তখন ওর মাকে আমি বললাম, আর আমাকে ডাকবি না, কোকো যখন স্কুল থেকে যাবে ও তো আমাকে টানতে টানতে নিয়ে যায়, আমার কাছে অত পয়সা ছিল না, আমার খুব কষ্ট হয়েছে। কিন্তু বিশ্বাস করো, পরবর্তীকালে ওকে আমি প্রচুর তারপর আরও কিছু সব খেলনাও ভালোবাসতো। আমি আর মাম্মাম তো ওর দিদি, আবার 3 বছরের বড় দিদি। তো আমরা আগে থেকে টাকা পয়সা ঠিকঠাক করে ওর জন্য খেলনা কিনতাম পরবর্তীকালে। কিন্তু বিশ্বাস করো, ওই সব খেলনার কথা কিন্তু মনে থাকে না। ওর মনে থাকবে মামুনি, আমাকেও মামুনি বলে ডাকে। তো ওর মনে থাকবে যে মামুনি বা মাম দিদি, এই যে আমার মেয়ে, আমাদের ভালোবাসার সময়। কারণ আমি জানি এখন একটা সময় হয়তো বড় হচ্ছে, এই সময়টা, কিন্তু একটা সময় যখন যাবে তখন কিন্তু ওর গিফটের কথা মনে থাকবে না, যে ও মামুনি তখন কিনে দিতে পারেনি। না, একটা সময় বলতো, মামুনি চলো আমার সাথে, আমি তোমার থেকে চাইবো না কিছু, তখন আরেকটু বড় হয়ে গেছে। তো সেগুলো মনে থাকবে না। যেটা মনে থাকবে সেটা হচ্ছে যে মামুনির ওকে জড়িয়ে ধরা, বা মামুনির ওকে ভালো ভালো কথা শেখানো, যে বাবু এটা করতে নেই, এটা করবে না, এটা ভালো বলো, এরমভাবে চিৎকার করে কথা বলবে না। এই যে নিজের সন্তান ভেবে যে কথাগুলো, আমি নিজের কাছে নিজে গ্যারেন্টি দিই যে আজকে হয়তো ওর সাথে আমার যোগাযোগ হয় না, আজকাল কলকাতাও যেতে পারি না, তারপরে হয় না, সবাই সবার জীবনে ব্যস্ত। আমারও যেরকম ওর কথা মনে পড়ে, ওরও মনে পড়ে। বা একটা সময় আসবে যখন আরেকটু বড় হয়ে যাবে, তখন মনে পড়বে মামুনির কথা, মাম দিদির কথা, এবং যেটা মনে পড়বে সেটা ওই
ট্রেজার, মানে যেটা খরচা হয় না। তো আমার যেটা ধারণা, আমি খুব একটা জিনিস মানে কি বলবো, পার্থিব যে জিনিস দেওয়ার মতো, কিন্তু আমি না গিফটে খুব বিশ্বাসী। মানে একটা সময় বলছি মানুষকে ম্যাটেরিয়াল জিনিস, মানে আজকে না খুব কামড় খাচ্ছি বারবার, তো নিজে থেকেই জিভে কামড় পড়ছি। তো আমি না খুব গিফট দিতে ভালোবাসতাম একটা সময়। সে আমার মা ছেলে মানুষের মতো, মাকে মানে কিছু গিফট দিলে মা খুব খুশি হতো, আর গিফট দিয়ে না তাকিয়ে থাকতাম। তো মা বলো, দিদি বলো, বা আমার বন্ধু বান্ধব বলো, আমি ভীষণ গিফট দিতে ভালোবাসি। নিজের কিছু নেই এদিকে, কিনে কিনে মানে খুব ভালোবাসতাম। তো এইরকম, কিন্তু একটা সময় গিয়ে দেখেছি না এগুলো থাকে না, এগুলো নষ্ট হয়ে যায়, থাকে না কিছু। যেটা থাকে সেটা হচ্ছে ওই ট্রেজার, মানে আমার ভালোবাসাটা, আমার সম্মান, বা আমার ওই খারাপ দিনে পাশে গিয়ে দাঁড়ানো। কিন্তু সেটাও অবশ্য মানুষের ওপর ডিপেন্ড করে, যে সবসময় সব মানুষ মনে রাখে না। কিন্তু হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রেজার, যে ওই রকম বিপদের দিনে আমি কি পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি। আমি হয়তো টাকা দিয়ে হেল্প করতে পারিনি, কিন্তু কেউ একজন জানে যে আর কেউ থাকুক না থাকুক রঞ্জনা মাসির পাশে আছে, রঞ্জনা মাসি একটা কিছু বুদ্ধি দেবে, বা রঞ্জনা মাসি আমাকে কোনোদিন খারাপ বুদ্ধি দেবে না, বা ঘুরে ফিরে। তো এটাই বলছি যে নিজেকে ওই ওয়ার্থ লিভিং, নিজেকে ওই জায়গায়, যেরকম তোমাদের আলোচনার শুরুতেই বললাম না, আমার খুব ডেলার কথা মনে হয়, বা আমার খুব জিমের কথা মনে হয়, ওদেরকে পাশে, কারণ ওরা খুব কষ্ট পেয়েছিল সেই যাত্রীবেলা, ক্রিসমাসের আগের দিন রাতে কতটা কষ্ট ওরা পেয়েছে, যে হাতে করে জিনিস নিয়ে এসছে, কিন্তু যে পারপাসে এসছে সেই পারপাসটা ওদের আর ছিল না। এটা ভাবলে খুব কষ্ট হয়। আমি যদি থাকতাম ওদের পাশে, আমার মনে হয় আমি ওদের বলতাম যে, যদিও ওরা গল্পের চরিত্র, কিন্তু আমার মনে হয় এরকম চরিত্র আছে মানুষ আশেপাশেই, ডেলা আশেপাশেই জিমেরা কিন্তু আছে, যারা জানে না, যারা ভাবে বোধহয় গিফট দিতে পারলেই না, শুধু গিফট দিতে পারলে না, তোমার অস্তিত্বটা যদি স্ট্রং করে দাঁড়াতে পারো না, এর থেকে বড় আমি আমার জীবন দিয়ে দেখেছি যে সব সময়, মানে সবার কাছে, নিজের স্বামী মেয়ের কাছে সবাই হতে পারে, কিন্তু পরের কাছে মানে কি বলবো, মানে তো ওটাই আমার মনে হয় গিফট। যে একটা মানুষ যে রাস্তা খুঁজে পাচ্ছে না, তাকে, আমার নিজেরই হয়তো রাস্তা জানা নেই, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে চিন্তা করো না, আমি তোমার জন্য প্রার্থনা করবো, এর থেকে বড় গিফট আর হয় না। তো এই বারবারই ডেলা আর জিমের কথা মনে পড়ছে, যে এরকম বাচ্চারা তো আছে যারা ভাবে যে আচ্ছা এটা না দিলেও কষ্ট পাবে, বা এটা দিলে, কালকে না পরশুই শুনছিলাম যে আমার ডিমান্ড আমার স্বামীকে অন্য পথে যেতে করেছে। তো ওইভাবে কাউকে খুশি করা যায় না। তো আমার মনে হয় ওই ট্রেজার, যে আমাদের অন্তরের, যে ঠাকুর বলতেন না, শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন না, সব কিছু মণিমাণিক্য আমাদের ভিতরে। তো এক একটা অস্তিত্ব, মানে এক একটা অস্তিত্বকে দেখে মনে হবে যে হ্যাঁ, এ আছে আমার সাথে, এ আমাকে খারাপ বুদ্ধি দেবে না, এ আমাকে ভালো বুদ্ধি দেবে। তো এর থেকে বড় দেওয়া আমার মনে হয় না আর কিছু হয় বলে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে এইটুকুই আলোচনা করলাম। খুব ভালো থেকো, আর গিফট দেওয়ার মতো বা গিফট নেওয়ার মতো নিজেকে তৈরি করতে হয়। এটাও কিন্তু আমার জীবনের একটা ওই সাধনারই একটা, মানে কি বলবো, আমি যেভাবে জীবনটাকে ওরিয়েন্টেড করে রেখেছি, কজ ছাড়া আমি একটা স্টেপও ফেলি না, মানে কিছু করি না আমি বিনা চিন্তায় কজে। তো সেটাই বলছি যে সেইটা আমার মনে হয় যে গিফট পাওয়া তাও, মানে নেওয়াটাও একটা সাধন, আর গিফট দেওয়াটাও একটা সাধন। মানে সবাই গিফট দিতে পারে না, যে গিফট দিচ্ছি, আমি গিফট দিচ্ছি, এটা থাকতে পারবে না। আবার আমি গিফট নিচ্ছি, আমি কারোর থেকে নিচ্ছি, আমি সারা জীবন তার প্রতি থ্যাঙ্কফুল, গ্রেটফুল। তো এই যে ডাইমেনশনাল লাইফ, মানে বিভিন্ন ডাইমেনশনে, সেম ডাইমেনশনে হয় না, তো সেই রকমই, মানে একটু সচেতনভাবে থাকলে আমরা কিন্তু 24 ঘন্টায় প্রচুর গিফট দেওয়ার আমরা সুযোগ পাই, প্রচুর মানুষকে। সে যেরকম আজকের ঘটনা বলি, আজকে আরেকটা কথাও তোমাদের বলি, যেরকম গতকালের ওই জয়া ভাদুরীর একটা, আমি জানি না তোমরা দেখেছো কি না, জয়া বচ্চনের একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো উনি কোনো মনোজ কুমার, বহু মানে খুব প্রসিদ্ধ, খুব বিখ্যাত একজন অভিনেতা, উনি চলে গেলেন। তো তার শোকসভায় জয়া বচ্চন গিয়েছিলেন, এবং কোনো একজন মহিলা তার সাথে হ্যান্ডশেক করার জন্য, তার ভুল হয়েছে, বোঝা উচিত ছিল, পিঠে হাত দিয়ে, যাই হোক আমি ওটাই যাচ্ছি না।
তো উনি পিঠে হাত দিয়ে হ্যান্ডশেক করতে চেয়েছেন, আর জয়া ভাদুরী ওনার সঙ্গে হাতটা, আর উনি যখন হ্যান্ডশেক করতে চাইছেন আর ওনার হাজব্যান্ড এরকম ক্যামেরাটা নিয়ে এরকম তাক করেছে, ওই মোমেন্টটা ধরবে, মানে কতটা প্রেশাস ওদের কাছে জয়া বচ্চন হাত হ্যান্ডশেক করে। আর সেই সময় হ্যান্ডশেক করা তো দূরের কথা, এরকম করে হাতটা নিয়ে আমার মেয়ে আমায় দেখালো, এরকম করে হাতটা নিয়ে এরকম করে সরিয়ে দিলেন জয়া বচ্চন। তো সরি বললেন ওনারা, তো সেটা নিয়ে লেখালেখিও হয়েছে। তো একটা মোমেন্ট ছিল যখন জয়া বচ্চন আজকে জয়া বচ্চন, গত জন্মে উনি কী ছিলেন কেউ জানে না, আবার আগামী জীবনেও কোনো গ্যারেন্টি নেই যে উনি কোনো অ্যাক্টারের গৃহিণী হয়ে আসবেন বা এমপি এমএলএ হয়ে আসবেন, কোনো গ্যারেন্টি নেই কী হবেন। তো একটা অপরচুনিটি ছিল নিজের সিটটাকে কনফার্ম করার, একটু হেসে একটু কথা বলে একটা গিফট, একটু হাসা বা একটা মানুষকে আনন্দ দেওয়া, একটু মিচকে হাসলে তোমার সম্মান কি চলে যেত না। তো ওই যে বোঝা, বলছি না, গিফট দেওয়ার জন্য মন তৈরি থাকতে হয়, সবাই আমরা গিফট দিতে পারি না। তো ওই অহং বা তো এইটা মনে হলো, খুব মনে হচ্ছিল। আর আরেকটা মনে হলো, আজকের কথা বলছি, যে আজকে আমার বহুদিন বাদে, তোমরা জানো শর্মিলার ছেলের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বহুদিন আসেনি, তো আজকে বহুদিন পর না ওই ড্রাই এরিয়াটা একটু, আরেকটি মানুষকে ডেকেছিলাম আমি যে আমার ড্রাই এরিয়াটা একটু পরিষ্কার করে দাও, পায়রাতে একদম সে করে দিয়ে গেছে, তো একটু পরিষ্কার করে দিয়ে দাও। তো করতে গিয়ে আমার মানে একটা সেকেন্ডের জন্য গন্ডগোল হয়ে গেছে। আমি ওকে বলতেই যাচ্ছি যে এখানে শুকনো করে ঝেড়ে মুছতে হবে, এখানে জল ফেলবেন, জল ফেলতে হবে না, বলার আগে ততক্ষণে জল ঢেলে দিয়েছে। তো যাই হোক, ঢেলেও দিয়েছে, তার 5-7 মিনিট পর নিচ থেকে ভদ্রলোক উঠে এসছেন, যার কথা বলছি তার প্রায় 76-77 বছর বয়স। তো উনি একজন প্লাম্বারকে নিয়ে এসছেন, এসে তো মানে মারাত্মক, হ্যাঁ, ওপর থেকে মেরা পুরা ব্যালকনি খারাপ করে দিয়ে, উনি কথা বলছেন না, ওই যিনি এসছেন প্লাম্বার যাকে নিয়ে, সে দরজা খুলে আমাকে দেখে না একটু হয়েছে, কারণ আমাকে চেনে। তা এই ভদ্রলোক পিছন থেকে মানে বলে এনেছেন যে এই মারাত্মক, তো বলতেই না আমি তো খুব মানে সরি, বিরাট, আমি মানে বলছি ওনাকে যে আমার না 2 মিনিট দেরি হয়েছে বলতে বলতে, ও তো নতুন, ও তো জানে না, আর উনি তো কোনো কথা শুনছেন না, উনি চিৎকার করে লোকটার সাথে, যে ভদ্রলোক এসেছিলেন সাথে প্লাম্বার, তারপর আমি আমার যে জলটা ঢেলেছে তাকে বললাম তুমি একটু এসো কথা বলো। সে তো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলছে কী হয়েছে, একদিন একটু জল পড়েছে, ভাবির এটা নষ্ট হয়ে গেছিলো, প্রায় তার সাথে ঝগড়া লাগে। আমি থামিয়ে আমি বললাম যে আমার মানে খুব এটা মানে বিরাট ভুল হয়ে গেছে, এটা না এরকম এরকম উপর থেকে জল, সত্যি কথা ওদের ড্রাই এরিয়াতে জল পড়েছে, মারাত্মক ভুল। কিন্তু উনি তো শুনছেনই না কথা, উনি বলেই চলেছেন এখন কি হবে, আমার বারান্দার এরকম অবস্থা। আনলাম ঠিক আছে, আমি যাচ্ছি আপনার বারান্দা পরিষ্কার করে দেবো। যেই বলেছি ওনার বোধহয় একটু রাগ হয়েছে, তো উনি অ্যাবাউট টার্ন করে চলে গেলেন, আর যে প্লাম্বার এসেছিলো একটু মিচকি হেসে গেল, মানে হয়ে গেছে আসলে, মানে কিন্তু উনি ওই কথাটাই কিন্তু আমাকে একটু সুন্দর করে, মানে আমাদের কনভারসেশনটা একটু, আমিও মানে কি বলবো, মানে আমিও ঝগড়া করলাম না, আর ওটা থেমে গেল ওখানে, কিন্তু নয়তো ওটা কিন্তু একটা ঝগড়া রাখার, মানে যেরকম কোমরে হাত দিয়ে ও দাঁড়িয়েছিল বা সেরকম, সেটাই বলছি যে উই শুড বি ভেরি কেয়ারফুল যে আমরা কাকে কোনটা দিচ্ছি, কেননা এই যে ছোট্ট ঘটনাগুলো না, এগুলোই মনে করে দেখো সত্যি তো আমি ভুল করেছি, এই মেয়েটি যে জল ঢেলেছে সে তো জানে না, ভুলটা তো আমার বলা উচিত ছিল। আর আমি নানা কাজের তালে না বলতে, মানে আমি 2 মিনিটে বলতে ভুলেও গেছি, আর ভদ্রলোক এসে ওরে বাবারে। তো যাই হোক, তারপর বললাম যে ঠিক আছে, আমি ওটাতে একটু রাগ হয়েছে বোধহয় ওনার, তো আমি কি আর এছাড়া আমি আর কি বলবো, আমি তো এমনি বলছি যে বিরাট একটা ভুল হয়ে গেছে আমার। যাই হোক, তো সেটাই বলছি যে প্রতিটি মুহূর্তে কিন্তু আমরা কিছু না কিছু, কাউকে না কাউকে কিছু না কিছু দিতে পারি, খালি একটাই খুব কেয়ারফুলি আমরা যেন আমার দুঃখটা অন্য কাউকে না দিই। এরকম আজকাল যে ফরওয়ার্ডেড মেসেজ, আমি দুঃখ পেয়েছি, আরও 10 জনকেও দুঃখ পেতেই হবে। দেখো এই সিডি মানে এই ভিডিওটা দেখে আমি দুঃখ পেয়েছি, তুমিও দেখো এটা পেয়ে তুমিও এটা খারাপ, এটা ঠিক নয়। তো কথা হচ্ছে যে আমি ঠিক নয় বললে তো হবে না, যার যার বোধ তার কাছে। একমাত্র যেটা বেস্ট গিফট সেটা তো বইতে লিখে দেওয়া যায় না, সেটা কিন্তু
একেবারে আমার মনে হয় ওই প্রার্থনার থেকেই আসে। একটা মানুষ একটা মানুষের প্রতি জন্য প্রার্থনা করবে, যে হ্যাঁ প্রার্থনা করুক যে তোমার যেটা খারাপ লেগেছে তুমি এমনিই যাকে তুমি শেয়ার করছো তাদের জীবনে এমনিই দুঃখ, আর একটা ভিডিও দেখিয়ে তাকে দুঃখ, এটাও গিফট। আমরা বুঝি না, আমরা বুঝতে পারি না, কেননা এইগুলো যে আমরা দিচ্ছি, দেওয়াটা কি। তো সেটাই বলছি যে আমরা একটু যদি, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়। তো কিন্তু কথা হচ্ছে যে ছোটদের তাও শোনানো যায়, বড়রা কিন্তু শোনে না, কারণ বড়রা তো সব কিছু জানি আমরা, না আমরা শুনবো কেন আরেকজনেরটা। কিন্তু ওইটাই মানে আসলে কিন্তু জীবন আমাদের না দিয়ে চলেছে গিফট, আমরা আমাদের দিয়েই চলেছে, আমরা নিচ্ছি কিনা, যে বললাম নিতেও জানতে হয় আবার দিতেও জানতে হয়। তো একটু কেয়ারফুল হওয়াটা আমার মনে হয় জীবনকে গিফট দেওয়া, যে জীবনের প্রতি একটা গিফট, যে জীবন আমার বাঁচতে দিয়েছে, আমার জীবনটা দিয়েছে, আমি জীবনকে কী দিচ্ছি। তো আমরা তো ভাবি না আসলে, আমরা খালি ওই অতীত বা ওই, তার ফলে কি হয় ওই যে বলছে না যে এগুলো সমস্ত, যাই হোক এগুলো আর ইয়ে করে লাভ নেই। তো সেটাই বলছি, একটু যদি কেয়ারফুল হই, ঈশ্বর আমাদের জীবনটা এমনভাবেই সাজিয়ে দিয়েছেন না, আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের কর্ম বদলাতে পারি এই উপহার দিয়ে দিয়ে। কাউকে হাসি দিলাম, কাউকে একটু মিষ্টি করে কথা বললাম, কাউকে একটু, কিন্তু কথা হচ্ছে যে ওটা তো একদিনের নয়, ওটা রোজ, মানে এই গিফটটা যদি আমাদের শেখার হয় তাহলে আমরা রোজ রোজ দেব। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমি এইটুকুই বললাম যেবা, আর খুব ভালো থেকো, এরকম ছুঁয়ে থেকো আমাদের, তোমাকে বলতে হবে না আমি জানি, তুমি ছুঁয়েই আছো। তো এরকম আরও গিফট, আরও আমাদের টপিক দিও, টপিক দেওয়াটাও তো গিফট দেওয়া। তো এই হচ্ছে ব্যাপার। খুব ভালো থেকো তোমরা সকলে, আর যে যেখানে আছো কজে থেকো।